জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে তা নিয়ে আয়োজন এখন সাদিক। সঙ্গে আছে আমি সিফাত শাহরিয়ার। অবশেষে ব্যাংককে দ্বিপাক্ষিক বৈঠক করলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমস্টেক সম্মেলনের সাইডলাইন বৈঠকে উঠে আসে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গ। পাশাপাশি সীমান্ত হত্যা, তিস্তা ও গঙ্গা চুক্তি সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন দুই নেতা। এদিন বৈঠকের শুরুতেই দেখা যায় ভারতের সরকার প্রধান বাংলাদেশের সরকার প্রধানকে অভ্যর্থনা জানান। এরপর শুরু হয় বৈঠক। প্রায় 40 মিনিটের বৈঠকে দুই দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে আলোচনা করেন দুই নেতা। এ সময় গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান জানান ডক্টর ইউনূস। গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ভারতে বসে বাংলাদেশ নিয়ে নেতিবাচক কর্মকাণ্ড করছে, এ নিয়ে নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ করেন প্রধান উপদেষ্টা। আলোচনা হয় তিস্তার ইস্যু নিয়েও। সীমান্ত হত্যা বন্ধ করতেও ভারতের প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। এছাড়াও সম্মেলনের সাইডলাইনে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় প্রধান উপদেষ্টার। এই বৈঠকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে দুই দেশের দুর্নীতি বিরোধী কমিশনের মধ্যে সমঝোতা সই হয়। শেখ হাসিনা প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়েই কথা হয়েছে, এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। বাংলাদেশের সঙ্গে ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। দুপুরে ব্যাংককে ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এ সময় তিনি আরও জানান, সনাতন ধর্মাবলম্বী সহ বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ডক্টর ইউনূসের কাছে উদ্বেগ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। In this spirit, he once again underlined to Professor Yunus India's desire to forge a positive and constructive relationship with Bangladesh based on a spirit of pragmatism. Prime Minister also underlined India's concerns related to the safety and security of minorities in Bangladesh, including Hindus, and expressed his expectation that the government of Bangladesh would ensure their security, including by thoroughly investigating all cases of atrocities committed against তালিকাভুক্ত 8 লাখ রোহিঙ্গার মধ্যে 1,80,000 রোহিঙ্গাকে প্রথম ধাপে ফেরত নেওয়ার কথা জানিয়েছেন মিয়ানমার। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শোয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে এই তথ্য জানিয়েছেন। তালিকার বাকি রোহিঙ্গাদের যাচাই বাছাই কাজও দ্রুত সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন মিয়ানমার। এটি রোহিঙ্গাদের ফেরত নেয়ার প্রথম নিশ্চিত তালিকা, যা রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানের দিকে একটি বড় পদক্ষেপ। এছাড়া মূল তালিকায় থাকা অবশিষ্ট 5,50,000 রোহিঙ্গার যাচাই বাছাই দ্রুততার সঙ্গে শেষ হবে বলেও জানিয়েছেন মিয়ানমার। $180,000 have been found to be residents of Myanmar, and the remaining 70,000 we need further verifications because of their photographs and their names. So we agreed to work together to expedite this process. Myanmar government has confirmed that these 180,000 people are now fit to return to Myanmar. For the remaining numbers of the original list that we prepared, we'll continue to and expedite the verification process. That's why we are trying to find a way how we can work together. We like to meet again and again so to verify for a verification process. When we can possible to bring back these people, we arrange as soon as we can. Yeah. প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশ সংস্কারে
অঙ্গীকারবদ্ধ এবং সুদূর প্রসারী সংস্কারে প্রয়োজনীয় সংস্কার শেষ হওয়া মাত্রই এই সরকারের প্রধান লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন। ব্যাংককে বিমস্টেকের শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের সামনে এসব কথা বলেন ডক্টর ইউনুস। এদিন স্থানীয় সময় সকালে ব্যাংককের শাংগ্রি-লা হোটেলে বিমস্টেক সম্মেলনের সমাপনীতে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। সদস্য 7 দেশের 7 সরকার প্রধানকে নিয়ে শুরু হয় বিমস্টেকের ভবিষ্যৎ নির্ধারণী এই সম্মেলন। এখানে বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেন, তরুণ প্রজন্মের নেতৃত্বে নিষ্ঠুর কর্তৃত্ববাদী শাসনের পতনের পর 1971 সালের পর আরেকবার বাংলাদেশের পুনর্জন্ম হয়েছে। এই অভ্যুত্থানের পর বাংলাদেশের মধ্যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা পূরণে তার সরকার অঙ্গীকারবদ্ধ। এখানে বঙ্গোপসাগরীয় দেশগুলোর অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে প্রস্তাব তুলে ধরেন ডক্টর ইউনুস। ขนส่งทางทะเลที่ 7 ประเทศได้ร่วมกันลงนามเมื่อวานนี้นะคะในช่วงของการประชุมรัฐมนตรีบิมสเทคเป็นการ বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বৈঠক হয়েছে সেটি আনন্দের বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি যেটি বলেন যে তিক্ততা দুই দেশের মধ্যে সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে এটি একটি ইতিবাচক ধারা হিসেবে উল্লেখ করেন তিনি। সাইডলাইন বৈঠক হয়েছে, এটা খুব আনন্দের কথা। আমরা মনে করি যে ভূ রাজনীতিতে এবং বর্তমান বিশ্ব রাজনীতির যে প্রেক্ষাপট এবং বাংলাদেশ ভারতের এই অঞ্চলে যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমাদের প্রধান উপদেষ্টা এবং ডক্টর ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী আপনার মোদি সাহেবের বৈঠকটা, এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস তৈরি হয়েছিল, সেই বিটারনেসটা তৈরি যেন আর বেশি না সামনে যায়, অথবা এটা আপনার যেন কমে আসে, সেখানকার একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যে বৈঠক হয়েছে সেটিকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছেন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে নিজ বাসায় এই কথা বলেন। তিনি সে সাথে উল্লেখ করেন যে সীমান্ত হত্যা যাতে বন্ধ করা হয় ভারত থেকে, এবং সে সাথে শুধুমাত্র শেখ হাসিনাকে ফেরালেই হবে না, তার সাথে তার যে সঙ্গীরা রয়েছে তাদেরকেও ভারত থেকে বাংলাদেশে ফেরাতে হবে। এই মিটিংটার প্রয়োজন আছে এবং প্রয়োজন ছিল। এই মিটিংটার জন্য আমাদের সরকার স্বতঃপ্রণীত হয়ে চেষ্টা করছিল। আজকের সরকার একটা প্রতিবেশীর সঙ্গে একটা মিটিং হওয়া দরকার, সেটা তারা করেছে। শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং বিচার সময়ের দাবি, জনগণের দাবি, আমাদের দাবি। যদি শুধুমাত্র শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা হয়ে থাকে, তাহলে আমি সঙ্গে একটু যোগ করতে চাইব অতিরিক্ত, যদি সম্ভব হয় আর কি, যে ওনার যারা সাঙ্গপাঙ্গ যারা আছে ওখানে, যারা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদেরকেও যেন সঙ্গে ফেরত আনে এবং ফেরত দেয়। জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী মনোনয়ন দেওয়ার চ্যালেঞ্জ নিতে জাতীয় নাগরিক পার্টি প্রস্তুত বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীদের মনোনয়ন দিতে সর্বোচ্চ চেষ্টা করবে এনসিপি। রংপুর কেরামতিয়া মসজিদে জুমার নামাজ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 24 জুলাই স্পিরিটকে ধারণ করে জনগণের জন্য কাজ করতে পারলে জনগণই তাদের রায় দিতে সংসদে নিয়ে যাবে বলে আশা তার। ভারত বাংলাদেশের সম্পর্ক শ্রদ্ধা ও সমতার হতে হবে উল্লেখ করে সার্জিস বলেন, আধিপত্য নিয়ে কোনো রাষ্ট্রের চোখ রাঙানি আর দেখবে না বাংলাদেশ। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এটি অবশ্যই আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ যে 300 আসনে আমাদের যে বিভিন্ন প্রার্থী যে রয়েছে তাদেরকে মনোনয়ন দেওয়া, কিন্তু আমরা মনে করি যে এই চ্যালেঞ্জ নিতে কিন্তু আমরা অভ্যস্ত এবং প্রস্তুত। সো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন যোগ্য, সৎ এবং দেশপ্রেমিক প্রার্থীদেরকে আমরা 300 আসনে মনোনয়ন দিতে পারি। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে না এমনটি নয়, সম্পর্ক থাকবে, কিন্তু এই সম্পর্ক হবে শ্রদ্ধার এবং সমতার।
এই সম্পর্কে যদি কেউ কারো জায়গা থেকে ডমিনেট করার চেষ্টা করে, আমরা সেই চোখ রাঙানি আর দেখব না। ঈদের ছুটি কাটিয়ে পুরো দমে ঢাকায় ফিরছেন কর্মমুখী মানুষ। ঢাকা ফেরা মানুষের চাপ বেড়েছে কমলাপুর স্টেশনে। ঈদ কাটিয়ে স্বস্তি নিয়ে ফিরছেন অনেকেই। তবে সকালে কমলাপুর স্টেশন থেকে কিশোরগঞ্জ, বুড়িমারি, রংপুর এক্সপ্রেস সহ একাধিক ট্রেনের 3 ঘন্টার বেশি বিলম্ব হয়। অনলাইন টিকিট বিক্রির সার্ভার জটিলতায় সকাল থেকে টিকিট বিক্রি বন্ধ ছিল। যাত্রীদের দেয়া হয়েছিল স্ট্যান্ডিং টিকিট। যদিও বেলা 11টা নাগাদ সার্ভার জটিলতা নিরসন হওয়ার ফের টিকিট বিক্রি শুরু হয়। ঈদের পঞ্চম দিনেও আন্তনগর কমিউটার মিলিয়ে 70টি ট্রেন আসা যাওয়া করেছে। সাড়ে 8টায় যাওয়ার কথা ছিল, কিন্তু এখনো 10:30 প্রায় বাজে গেছে, কিন্তু এখন আমরা ট্রেন পাইনি। ঘন্টা যাবত বসে আছি, আমার এখন ট্রেন লাইনে দেয় না, এখন অপেক্ষা আছে ট্রেনের জন্য। ট্রেনটা যদি 2 ঘন্টা 3 ঘন্টা লেট থাকতো বলতো আগে জানতাম, তাহলে তো মেয়ের টিকিট আজ ক্যান্সেল করতাম। ট্রেনগুলো ডাউনে যখন আসার পরে আমাদের স্টেশন থেকে আবার ওয়াশফিট হয়। ওয়াশফিট হওয়ার পরে সেখানে পোস্ট অ্যাটাচিং ডিটাচিং হয়, অনেক সময় পোস্ট ড্যামেজ হয়। আর এই যে ওয়াশফিটে নেওয়ার ক্ষেত্রে আনার ক্ষেত্রে শান্টিং ইঞ্জিন ব্যবহার হয়, অনেক সময় শান্টিং ইঞ্জিনের সমস্যা থাকে। সব কিছু মিলাই আসলে ট্রেনগুলো লেট হচ্ছে। ঈদে ফিরতে যাত্রীদের নিরাপত্তায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে রাতেও টহল দিচ্ছে র্যাব। রাতে টাঙ্গাইলের এলেঙ্গা ও মির্জাপুর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে র্যাব সদস্যরা। ডাকাতি রোধ সহ জরুরি প্রয়োজনে যাত্রীরা যাতে সহজেই যোগাযোগ করতে পারেন সেজন্য মোবাইল নম্বর সহ সরবরাহ করা হয়েছে। আমরা আমাদের যে টহল দলগুলো রয়েছে তাদের যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারটা সেটা আমরা গাড়িতে দিয়ে দিয়েছি, যাতে যাত্রীরা বা গাড়ির ড্রাইভার তারা যদি কোনো ধরনের কোনো বিপদে পড়ে রাস্তায়, তাহলে তারা যেন ইমার্জেন্সি আমাদের সাথে যোগাযোগ করতে পারে এবং আমাদের টিমগুলো কুইকলি রেসপন্স করতে পারে। ঈদের পঞ্চম দিনে সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে কক্সবাজারের পর্যটকের ঢল। সারা দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন দর্শনার্থীরা। এদিন তীব্র গরমে সাগর জলে উচ্ছ্বাসে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। নোনা জলে শরীর ভেজানো, সমুদ্র ঘুরে আসা কিংবা ঘোড়ায় চড়ে সময় কাটাচ্ছে তাদের। কেউ কেউ ভ্রমণের প্রিয় মুহূর্তগুলো বন্দি করে রাখছেন মুঠোফোনে কিংবা ক্যামেরায়। পর্যটক সমাগম বেশি থাকায় প্রাণচাঞ্চল্য এসেছে সৈকতের ক্ষুদ্র ব্যবসা, হোটেল, রেস্তোরাঁ সহ পর্যটক খাতে। বিক্রেতা ও হোটেল মালিকরা জানান, গত বছরের তুলনায় এবার পর্যটকের সমাগম বেড়েছে এবং পরবর্তী 1 সপ্তাহে কয়েকশো কোটি টাকার বাণিজ্যের আশা তাদের। বাংলা পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণের উৎসবে বিজুতে উঠেছে পাহাড়ের 3 জেলা। চৈত্র সংক্রান্তির আগে থেকেই চলছে উৎসবের নানা আয়োজন। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে রাঙ্গামাটির কেন্দ্রীয় বিজু মেলা, যা চলবে 9 এপ্রিল পর্যন্ত। রাঙ্গামাটি জেলা পরিষদ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা পাঁচজন প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন। এদিকে পাহাড়িদের সঙ্গে উৎসব ভাগাভাগি করতে সমতলের মানুষও ভিড় জমিয়েছেন রাঙ্গামাটিতে। মেলায় বসেছে 180টি স্টল, যেখানে মিলছে পাহাড়ি খাবার ও পোশাক। এছাড়া আগামী 22 এপ্রিল কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মাধ্যমে পুরাতন বছরকে বিদায় জানানো হবে। 16 এপ্রিল মারমাদের জলকেলি উৎসবের মধ্য দিয়ে শেষ হবে পাহাড়ের এই বর্ণিল আয়োজন। নিজেদের জাতি গোষ্ঠীর যে একটা অনুষ্ঠান হয়, সবাই মিলে একত্রিত করে নতুন বছরকে শুভেচ্ছা জানানো অনেক ভালো লাগে। বিজু একটা সামাজিক উৎসব, এই সামাজিক উৎসব নির্বিঘ্নে নিরাপদে হোক, কোনো ধরনের এখানে সহিংসতা যেন না হয়। প্রত্যেকটা জনগোষ্ঠী, বাঙালি, পাহাড়ি, উপজাতি সকলে মিলে আমরা উৎসবকে পালন করতে চাই। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কের উপরে 2020 সালের পর সবচেয়ে খারাপ পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার। এদিকে বিশ্বব্যাপী কমেছে মার্কিন ডলারের মান। মার্কিন শেয়ার বাজারের প্রধান 3টি সূচকই নিম্নমুখী। ডাও জোন্স প্রায় 4%, S&P 500 প্রায় 5% এবং ন্যাসডাকের পতন হয়েছে প্রায়
6%। 2020 সালে করোনা মহামারীর পর এই প্রথম ব্যাপক দরপতন ঘটল যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে। এদিকে যুক্তরাজ্য সহ এশিয়া অঞ্চলের শেয়ার বাজারেও দ্বিতীয় দিনের মতো পতনের দিকে আছে। গাজার উত্তরাঞ্চলের স্কুলে ইসরায়েলি হামলায় 18 শিশু সহ 33 জন ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। গেল একদিনে উপত্যকার প্রাণ হারিয়েছে শতাধিক মানুষ। আশ্রয় শিবির হিসেবে ব্যবহৃত স্কুল ভবনগুলো লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলি বাহিনী। এসব আশ্রয় শিবিরে বসবাসকারী বেশিরভাগই নারী ও শিশু। এর পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে স্থল অভিযান পরিচালনা করছে ইসরায়েলিরা। তাদের হামলায় গাজায় উত্তরে পানি বিশুদ্ধকরণ একটি প্লান্ট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। এদিকে হামাস ইসরায়েল সংকট নিয়ে জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এই সময় ইসরায়েলিকে জাতিসংঘের প্রস্তাব ও আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন সংস্থাটি। মিয়ানমারে ভূমিকম্পের 120 ঘন্টা পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া জীবিত এক ব্যক্তিকে উদ্ধার করেছে চীনের উদ্ধারকর্মীরা। মান্দালেতে ভেঙে পড়া হোটেলের ধ্বংসস্তূপ থেকে তাকে উদ্ধার করা হয়। এদিকে ধসে পড়া আশ্রম থেকে অন্তত 30 জন ভিক্ষুর মরদেহ উদ্ধার করা হয়। জাপানের ত্রাণ সহায়তা পৌঁছে গেছে মিয়ানমারে। গেল বুধবার মিয়ানমারের মধ্যাঞ্চলে এই ভূমিকম্পে এখন পর্যন্ত 3000-এর বেশি মানুষের প্রাণ গেছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউলের অভিশংসন বহাল রাখার পক্ষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছেন দেশটির সাংবিধানিক আদালত। এতে করে আগামী 60 দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করতে হবে। নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী হ্যান ডাক সু। দেশবিরোধী কার্যকলাপ মূলোৎপাটনের লক্ষ্যে গেল বছরের 3রা ডিসেম্বর 6 ঘন্টার জন্য সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইউন সুক ইউল। যদিও তীব্র আন্দোলনের মুখে সিদ্ধান্ত বাতিলে বাধ্য হন তিনি। আদালতের সিদ্ধান্তের পর রাজধানী সহ দেশ জুড়ে উল্লাস করেন ইউল বিরোধীরা। এবার খেলার প্রসঙ্গ। 2025 সালে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে ব্যস্ত ক্রিকেট সূচি। ঘরের মাঠে জিম্বাবুয়ের সিরিজ দিয়ে এই মাসে শুরু হচ্ছে নাজবুল হোসেন শান্তদের ব্যস্ততা। এরপরে নভেম্বর পর্যন্ত প্রত্যেক মাসে ম্যাচ খেলবে টাইগাররা। এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে 2 ম্যাচের টেস্ট সিরিজ আছে। এরপর মে মাসে পাকিস্তানের মাটিতে 5 ম্যাচের টি20 সিরিজ খেলবে টাইগাররা। জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে শান্তরা। জুলাইয়ে ফিরতি সিরিজ খেলতে আসবে পাকিস্তান। 3 ম্যাচের টি20 সিরিজ খেলবে 2 দল। আগস্টে সমান 3টি করে ওয়ানডে ও টি20 খেলতে বাংলাদেশে আসবে ভারত। অক্টোবরে 3 ম্যাচের ওয়ানডে ও টি20 সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠের এই সিরিজে 2টি টেস্ট, 3টি ওয়ানডে ও 3টি টি20 খেলবে টাইগাররা। এর শেষে আবারও শুরু হলো ডিপিএল। তবে তামিমকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে মোহামেডানকে। ক্যাপ্টেন তামিমের অনুপস্থিতিতে মোহামেডানের সম্ভাব্য নতুন অধিনায়ক তাওহিদ হৃদয়। So far, Tawhid Hridayat have a great chance. He has been controlling the ground from a couple of games ও কন্ট্রোল করছে, মাঠের বাইরে থেকে ভিতরে আর কি যখন তামিম বাইরে ছিল তখন করছে। সো তাহিদ হৃদয় পসিবিলিটি বেশি, সেটা ক্লাবের ডিসিশন, ক্লাব আমাদের জানাবে। টাইমের জায়গা তো বেসিক্যালি কেউ ফিল আপ করতে পারবে না ন্যাচারালি, তো আমরা চেষ্টা করবো যতটা পারা যায় আর কি। একটা প্লেয়ার সুপার ফিট, সে লাস্ট 2 ম্যাচ আগে একটা 100 মারছে, তারপরে এত বড় একটা সিচুয়েশন হয়েছে, এটা হইতেই পারে। এটা আমরা কেউই আসলে জানি না কার কি অবস্থা হয়। আগামী 6 এপ্রিল ভারতের মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ঐতিহাসিক এক ম্যাচের মুখোমুখি হবে স্প্যানিশ 2 চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। মূলত ভারতের এই এল ক্লাসিকো 2 দলের সাবেক কিংবদন্তিদের লড়াই। দ্য রিজেন্ট ফেস অফ নামে দেওয়া বিশেষ এই ম্যাচকে সামনে রেখে বার্সেলোনা ও রিয়ালের অধিনায়ক মনোনীত হয়েছেন যথাক্রমে 2 দলের 2 লিজেন্ড কার্লেস পুল ও লুইস ফিগো। ভারতীয় দর্শকদের সামনে আয়োজিত এই ম্যাচকে সামনে রেখে আয়োজকরা বেশ রোমাঞ্চিত। বিশ্ব ক্রীড়া মার্কেটে অন্যতম পরাশক্তি দ্য স্পোর্টস ফ্রন্ট এই ম্যাচের আয়োজক। সারা বিশ্ব জুড়ে খেলাধুলার অগ্রসরে তারা ভিন্ন মাত্রার আয়োজনের অংশবিশেষ এই ম্যাচ। মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়বেন বেলজিয়ান সুপারস্টার কেভিন ডি ব্রুইনা। গুঞ্জন ছিল চুক্তি আর নবায়ন করতে চান না কেভিন ডি ব্রুইনা।
সিটিও খুব একটা আগ্রহ দেখায়নি ডি ব্রুইনাকে রাখতে। নতুন করে দলটাকে পুনর্গঠন করতে চান সিটি কোচ পেপ গার্দিওলা। গুঞ্জনকে সত্যি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে মৌসুম শেষে ইতিহাস সেরে যাওয়ার ঘোষণা দিয়েছেন কিংবদন্তি বেলজিয়াম মিডফিল্ডার। 2015 সালে সিটিতে যোগ দেওয়া 33 বছর বয়সী এই মিডফিল্ডার গত 10 বছরে সিটির হয়ে জিতেছেন 6টি প্রিমিয়ার লিগ, 1টি চ্যাম্পিয়ন্স লিগ, 2টি FA কাপ ও 5টি লিগ কাপ। ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্রুইনার বর্তমান চুক্তি শেষ হবে 2025 সালের 30 জুন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।